রিসেট বাটন চাপলে রিসেট বাটনে কোনোদিন ৭১ মুছবে না, ৪৭ও মুছবে না। প্রধান উপদেষ্টা উনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি এবং সারা বিশ্বে উনি সমাদৃত। মানুষের কাছেও, আমাদের বাংলাদেশেও উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছেন, সত্যি আমরা যারা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি আমরা খুবই ব্যথিত হয়েছি। এই কারণেই ব্যথিত হয়েছি, আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি বিদায় ৪৭কে আমরা মুছে ফেলতে পারবো না। পাশাপাশি ২৪কেও ২০২৪-এ যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকেও আমরা মুছে ফেলতে পারবো না। আমরা ৭১ একবারই হয়েছে বাংলাদেশে, ৭১-এ ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেটাকে কোনো দিন মুছে দেওয়ার কোনো সুযোগ কারও নেই, সে যত বড় ব্যক্তিই হন। কাজেই আমি জানি না প্রধান উপদেষ্টা এটা কী জন্য বলেছেন, সেটা আমার বোধগম্য নয়। তো আমরা বলবো ৭১ যতদিন পৃথিবী বেঁচে থাকবে ৭১-এর চেতনাও বেঁচে থাকবে। ৭১-এর চেতনা কেউ মুছে ফেলতে পারবে না, কোনো দিন পারবে না। আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের পরে আমাদের সন্তানরা বেঁচে থাকবে, তারাও কোনো দিন ৭১-কে মুছতে দিবে না এবং মুছতে দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা সাহেব কীভাবে বলেছেন আমি জানি না, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই ধরনের বক্তব্য ওনার দেওয়া ঠিক হয়েছে বলে আমি মনে করি। ৭১-এর সঙ্গে কোনো দিনই তুলনা হতে পারে না ২৪। ৭১-এর এই দেশে আপামর জনসাধারণ একটি রক্তক্ষয়ী লড়াই করেছে। ৯ মাস লড়াইয়ের মধ্য দিয়ে একটি দেশ, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত আমরা নিয়ে এসেছি। সেখানে এটাকে কোনো দিনই মুছে দেওয়া সম্ভব না রিসেট বাটনে, কোনো দিনই সম্ভব না। জামাত এখনও ৭১-এর যে গণহত্যার সহযোগী শক্তি, তারা এখনও জাতির কাছে ক্ষমা চায়নি। কাজে জামাতের মুখে এই কথা কোনো দিনই মানায় না, এটা শোভা পায় না। জামাত এই কথা বলতে পারে না যে ২৪ সব কিছু মুছে দিয়েছে। ৭১-কে কোনো দিন কেউ মুছতে পারবে না, কোনো দিন না। যতদিন এই দেশের মানুষ বেঁচে থাকবে ৭১-কে মুছে ফেলতে পারবে না, ৭১-এর চেতনাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমি প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা জানাই। আমার মনে হয় ওনার এই কথা বলাটা সঠিক হয়নি মানুষের সামনে। রিসেট বাটন, জামাত বলতেছেন যে কথা সব মুছে গেছে, এগুলো কোনো দিনই ঠিক না। আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কোনো দিন সেটা হতে দেব না। আর জামাতকে বলবো, আপনি বলেছেন ক্ষমা করে দিয়েছেন, আপনাকে ক্ষমা চান জাতির কাছে। ৭১-এ আপনারা কি করেছেন, জাতির কাছে ক্ষমা চান, তারপরে মানুষ দেখবে আপনাদেরকে গ্রহণ করবে কি করবে না। আগে ক্ষমা চান জাতির কাছে, তারপরে আসেন। এত সোজা না মুছে দেওয়া। অবশ্যই জামাতের অবস্থান স্পষ্ট হওয়া দরকার। তার কারণ তারা ৭১-এ যে অপকর্ম করেছে, পাক বাহিনীর যে দূষর পাক হিসেবে তারা কাজ করেছে, এটা জাতির কাছে স্পষ্ট। কাজেই তাদেরকে এটা মুছতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদেরকে এটা বুঝতে হবে। ৭১ কি এটা তাদের বুঝতে হবে। কাজেই ৭১ কোনো দিন মুছে ফেলা যাবে না। জামাত বলতেছে ভুল বলতেছে, ইউনূস সাহেব এটা ভুল বলেছেন। আমি অবশ্যই বলবো যে ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন অত্যন্ত জনপ্রিয়, সারা বিশ্বে সমাদৃত ব্যক্তি। আপনি বাংলাদেশেও আপনার মানুষ আপনাকে পছন্দ করে, আপনি একজন জনপ্রিয় ব্যক্তি। কিন্তু এই রিসেট বাটন, এটার একটা ব্যাখ্যা আমরা আপনার কাছে চাচ্ছি। আপনি এটা কী বললেন, কীভাবে বললেন, এটা আমাদের কাছে জানার দরকার আছে। জাতি সেটা জানতে চায়, জাতিকে সেটা আপনার জানানো উচিত। আপনার অবস্থানটা পরিষ্কার করা উচিত যে আপনি ৭১ মানেন কি মানেন না। শেখ মুজিবের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। আজকে মানুষ তার ছবি ভাঙতেছে, ভাস্কর্য ভাঙতেছে, এটা তার মেয়ের উপর রাগ করে, ক্ষোভের থেকে করতেছে। কিন্তু শেখ মুজিবের অবদান তো আমরা অস্বীকার করতে পারবো না। যেমন মৌলানা ভাসানীকে মৌলানা ভাসানী না হলে বাংলাদেশ হতো না। মৌলানা ভাসানীকে অস্বীকার করতে পারবো না, শেরে বাংলা একে ফজলুল হককে অস্বীকার করতে পারবো না, পাশাপাশি জিয়াউর রহমানকে আমরা অস্বীকার করতে পারবো না। এই 4 নেতার দরকার আছে, যার জন্য আমরা ভাসানী অনুসারী পরিষদ বলেছি যে এই 4 নেতার ছবি প্রত্যেক অফিসে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে এই 4 নেতার ছবি থাকবে। 1 নেতার ছবিতে অবিলম্বে সংবিধান সংশোধন করে 4 নেতার ছবি টাঙ্গানো হোক। আর জাতির ভিতরে একমাত্র হকদার মৌলানা ভাসানী, আর কেউ না। ইম্পসিবল, এটা কোনো দিন হতে পারে না। কোনো ব্ল্যাঙ্ক চেক ইতিহাসের সিঁড়ি ডিঙ্গে আসতে পারে না।
47কেও আনতে হবে, 71কেও আনতে হবে, 24কেও আনতে হবে। কাউকে খাটো করে দেখা যাবে না। কাজে রিসেট বাটন বলে জামাতে ইসলামের আমির সাহেব, আপনি অনেক অভিজ্ঞ মানুষ, আপনি যে কথা বলে সব মুছে গেছে, এত সোজা না 71কে মুছে দেওয়া। 30 লক্ষ লোক রক্ত দিয়েছে, আপনি কিভাবে মুছবেন? এটা মুছার কোনো শক্তি আছে আপনার? শুনেন, অতীতে যারা ইতিহাসকে অস্বীকার করেছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং হবে। আজকে আওয়ামী লীগ বারবার গণহত্যা করেছে, বারবার গণহত্যার তার বিচার হয়নি বিদায় আজকে আবার তার মেয়ে গণহত্যা করেছে। এখন ইতিহাস থেকে তারা মুছে যাবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা যদি শিক্ষা গ্রহণ করে দেশ চালাইতেন, আজকে দেশের এই অবস্থা হতো না। আজকে কেন ইনর লেভেল পর্যন্ত শত শত কোটি টাকার দুর্নীতি? বিকজ অফ দ্যাট মানুষের ভোটের অধিকার হরণ করে নিজে চুরি করেছে, যার জন্য তার কর্মীরাও চুরি করেছে, তারা সর্ব লেভেলে করেছে। এই জন্য ইতিহাসকে মুছে ফেলার কোনো সুযোগ নাই। 47কেও মুছতে পারবেন না, 71কেও না, 24কেও মুছা যাবে না। 200 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল, সেটা আলোচনার মাধ্যম হোক, বিপ্লবের মাধ্যম হোক, যেভাবেই হোক, মানুষ এই যে 200 বছরের শৃঙ্খলা ভঙ্গ করে মানুষ মুক্ত হয়েছিল 47-এ আসার পর আবার এই দেশে যখন ওই পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের উপর আসলো, তারা উপনিবেশ স্থাপন করলো। এই উপনিবেশের ভেঙে এই দেশের মানুষ নতুন রাষ্ট্রের জন্ম দিল, সেটা হলো বাংলাদেশ। এখন এই বাংলাদেশে এসে যখন ফ্যাসিজম প্রতিষ্ঠা হলো, এই ফ্যাসিজমকে ধ্বংস করলো এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান 24। এটাকে অস্বীকার করবো না আমি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমান, এই কথাটা সঠিক না। 47কে লুকানোর কোনো সুযোগ নাই। তার কারণটা হলো 47-এ কী হয়েছিল, যে যারা বলতে চান যে হিন্দু অধ্যুষিত এলাকা ভারত আর মুসলিম অধ্যুষিত এলাকা পাকিস্তান, সেটি নয়। সে একটা দেখেন, পশ্চিম পাকিস্তান ইস্ট পাকিস্তান থেকে, সাবেক ইস্ট পাকিস্তান পশ্চিম পাকিস্তান দূরত্বটা দেখেন, তারপরও একটা রাষ্ট্রের মধ্যে এসেছিল। সেটা এসেছিল ব্রিটিশকে তাড়ানোর যে সময়, ব্রিটিশের সঙ্গে একটা আলাপ আলোচনা করেই এখানে একটা আলাদা আবাসভূমি করা হয়েছে, পাকিস্তান নামক একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সেখানে ইস্ট পাকিস্তানের লোকও ছিল, ওয়েস্ট পাকিস্তানের লোকও ছিল। তারা মিলে বসে আমাদের নেতা মৌলানা ভাসানী এই রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা বিরাট অবদান ছিল। এটা ইতিহাস অবশ্যই তাকে স্মরণ করে বা করবে।